আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের শেষ ক্লাস কোষ বিভাজনের আজকে আমাদের এটা শেষ হবে। শনিবারে তোমাদের এই অধ্যায়ের কোনো সমস্যা আছে কিনা সেটা একটু সলভ হবে এবং তৃতীয় অধ্যায় শুরু হবে। আর সোমবারে এই অধ্যায়ের পরীক্ষা হবে, যেহেতু অধ্যায়টা ছোট তাই একসাথেই হবে, সৃজনশীল এমসিকিউ একসাথে হবে, ঠিক আছে? না হলে দুই সাথে হতে গেলে তোমার একটু পিছিয়ে আছে, তো এতে গেলে সময়টা বেশি নষ্ট হবে, বুঝছো? এই জন্য দেখো তাহলে হচ্ছে আমাদের মিয়োসিস কোষ বিভাজন হচ্ছিল। আমি একটু আগের গুলার পরে আমরা প্যাকেটিং শুরু করব, তারপর ডিপ্রোটিন, ঠিক আছে? তো যাদের হচ্ছে আঁকা হয়নি তারা প্যাকেটিং দিকে আসলে হবে, কারণ এগুলো তো আমরা গতদিন দেখছি, তাই না? তাহলে দেখো আজকে আমরা শুরু করছি। প্রথমে হলো লেপটোটিন থেকে। আরেকবার আমি বলে নিই, লেপটোটিন দশাতে আমরা দুই রকমের ক্রোমোসোম দেখি, তাই না? এবং এই দুই রকমের ক্রোমোসোমের গায়ে কিছু দানার মতো গঠন দেখা যায়, এটাকে ক্রোমোমিয়ার বলা হয়। কতদিন আলোচনা করা হয়েছে, তাই না? ক্রোমোসোমের বিশেষ অংশ, এই ক্রোমোমিয়ার মানে হলো ক্রোমোসোমের বিশেষ অংশ। আর যদি প্রাণী কোষ হইতো তাহলে প্রাণী কোষে কি হতো, যে লেপটোটিন দশাতে এই সকল ক্রোমোসোমগুলা নিউক্লিয়ার ঠিক আবরণের প্রান্তের মধ্যে লেগে থাকতো। এটাকে বলা হয় পোলারাইজড, মানে প্রান্তীয়করণ, প্রান্তে চলে যাওয়া। প্রান্তে যে সবগুলো একসাথে ফুলের তোকার মতো, ফুলের যে কি বলে এটাকে, হ্যাঁ, বুকের মতো থাকে আর কি। হ্যাঁ, তো এটা প্রাণী কোষের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এমন হয় না। নিউক্লিয়াসের ভিতরেই এটা থাকে আর কি। কিন্তু নিউক্লিয়াসের একবারে প্রান্তে পোলারাইজড হওয়া, এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে হয় না, এটা প্রাণীর ক্ষেত্রে হয়, তাই বলা হচ্ছে। এবার আমরা এখানে আসলাম জাইগোটিন। জাইগোটিন মানে তো যুগল বা জোড়া, জোড়া সুতা। জাইগোটিনে কি হবে, একই গুণ সম্পন্ন ক্রোমোসোম গুলো, অর্থাৎ হলো যে যারা আকার আকৃতিতে একই রকমের হয়, যারা আকার আকৃতিতে একই রকমের হয়, এবং যাদের সেন্ট্রোমিয়ারও তোমার হচ্ছে একই জায়গায় থাকে, যেমন সেন্ট্রোমিয়ার এখানে আছে, এখানে আছে, একই জায়গায় থাকে আর কি। তো এরকম হলো ক্রোমোসোমগুলোকে হোমোলোগাস ক্রোমোসোম বলা হয়। তাহলে আকার আকৃতিতে সদৃশ ক্রোমোসোম, এটাকে বলে হোমোলোগাস বা সমসত্ব ক্রোমোসোম। এই সমসত্ব ক্রোমোসোমগুলো একসাথে এক জায়গায় এসে মিলিত হয়, এটা হলো জাইগোটিন ছিল। একসাথে মিলিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস, কারণ সিনাপস মানে হলো সংযোগ। সিনাপস মানে কি, সংযোগ, সেখান থেকে হয়েছে সিনাপসিস। এরপরে বলা হচ্ছে যে এখানে কিন্তু ক্রোমোমিয়ার দেখা যাচ্ছে, তাই না? এখানে কিন্তু ক্রোমোমিয়ার দেখা যাচ্ছে। এবার আমরা প্যাকেটিন, যেটা আজকের আলোচনা, প্যাকেটিন এখান থেকে আজকে শুরু হবে। প্যাকেটিন দশাতে, যেহেতু প্যাকেটিনের বাংলা অর্থ হলো পুরুষতা, এখানে ক্রোমোসোমগুলো অনেক মোটা হয়ে যাবে, এই জন্য এর নাম হলো পুরুষতা। ক্রোমোসোম অনেক মোটা, অনেক মোটা হওয়ার কারণে এরা যে আসলে প্রত্যেকটা ক্রোমোসোম দুইটা অংশে বিভক্ত, সেটা দেখা যাচ্ছে, যেটা লেপটোটিনে দেখা যাচ্ছিল না। তবে লেপটোটিনেও কিন্তু এরা ডবল হয়েছিল, তাই না? যেহেতু নিয়ম হলো কোষ বিভাজনের শুরুতে ইন্টারফেজ দশাতেই কিন্তু ক্রোমোসোমের যে ডিএনএ সেটা কিন্তু প্রতিরূপ গঠন করে, তাই না? ডবল হয়ে যায়। কাজেই লেপটোটিনেও কিন্তু ডবল হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছিল না, কারণ তখন খুবই চিকন, প্যাকেটিনে এটা দেখা যায়, যেহেতু তখন অনেক বেশি মোটা হয়ে যায় ক্রোমোসোমগুলো। অনেক মোটা হওয়ার কারণে তখন এরা যে আসলে ডবল হয়ে আছে সেটা দেখা যাচ্ছে। তাহলে তাই যদি দেখা যায়, তাহলে প্রতিটা বাইভ্যালেন্টে, এটা একটা বাইভ্যালেন্ট, যেমন এটা তো বাইভ্যালেন্ট ছিল, তাই না? যতক্ষণ সেন্ট্রোমিয়ারের সাথে দুইটা অংশ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত ওটা একটা ক্রোমোসোম, ততক্ষণ পর্যন্ত ওটা একটাই ক্রোমোসোম। তাহলে একটা ক্রোমোসোমে এখানে যেমন একটা, এখানে বাইভ্যালেন্টে আমরা দুইটা ক্রোমোসোম দেখছি, এটাও কিন্তু দুইটা ক্রোমোসোমই, কারণ ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের সাথে ক্রোমাটিড দ্বয় লেগে আছে। কাজে এটা একটা ক্রোমোসোম, এটা একটা ক্রোমোসোম। তাহলে দুইটা ক্রোমোসোমের মধ্যে ক্রোমাটিড কয়টা? চারটা। 1 2 3 4। আমরা তো জানি ক্রোমাটিড মানে ক্রোমোসোমের অর্ধেক। ক্রোমাটিড মানে ক্রোমোসোমের অর্ধেক। তাহলে প্যাকেটিন দশায় কি হয়? প্যাকেটিন দশায় কি হয়, যে প্যাকেটিন দশাতে পুরুষতা হয়, তাই আমরা এখানে যে ডবল ক্রোমোসোমগুলোতে আমরা ডবল ক্রোমাটিড দেখতে পাচ্ছি, তাই না? ডবল ক্রোমাটিড দেখতে পাচ্ছি। এবং তখন আমরা বলবো প্রতিটা বাইভ্যালেন্টে চারটা ক্রোমাটিড, 1 2 3 4,
চারটা ক্রোমাটিড, এই চারটা ক্রোমাটিডকে একসাথে বলা হয় টেট্রাড। এই চারটা ক্রোমাটিডকে একসাথে বলা হয় টেট্রাড। এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে। টেট্রাড কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে। হ্যাঁ, আবার বাইভ্যালেন্ট কাকে বলে, এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন কয়ের জন্য আসে। তারপর টেট্রাড কাকে বলে, এটাও কিন্তু কয়ের জন্য আসে। টেট্রাড কাকে বলে, তাহলে এই ক্রোমোসোম তাই টেট্রাড একই। এখন প্যাকেটিনে আরেকটা কথা বলা হচ্ছে, প্যাকেটিনে বলা হচ্ছে যে প্যাকেটিন দশাতে যেটা হয় সেটা হলো প্যাকেটিন দশাতে কিন্তু ক্রোমোমেয়ার দেখা যাচ্ছে না। জাইগোটিন পর্যন্ত ক্রোমোমেয়ার দেখা যাচ্ছিল, প্যাকেটিনে কিন্তু আর ক্রোমোমেয়ার দেখা যাচ্ছে না। এবং প্যাকেটিন দশাতেই কিন্তু যে বাইভ্যালেন্ট ক্রোমোসোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়। যে আকর্ষণে তারা একসাথে একীভূত হয়েছিল, যে আকর্ষণে তারা একসাথে একীভূত হয়েছিল, সেই আকর্ষণ কিছুদিন পরে আর থাকে না। যেমন অনেক সময় হয় না যে যে আকর্ষণে অনেক সময় মা বাবাকে ত্যাগ করেও অনেক ছেলে বা অনেক মেয়ে দেখা যায় কাউকে বিয়ে করে ফেলে, ওই যে কোর্ট ম্যারেজ করে, তাই না? যে আকর্ষণে পড়ে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় তাদের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যায়, অর্থাৎ তখন আর সেই ভালোবাসা থাকে না। বুঝতে গেল কি? মরিচিকার মতো আর কি, কাছে আসার পরে তখন আর ভালো লাগে না, এরকম আর কি। হ্যাঁ, যে তখন মনে করো কি হয়, এদের মধ্যে বিকর্ষণ হয়। বুঝতে গেল কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা আর কি মা বাবার মনে কষ্ট দিয়ে এই ধরনের কাজ করে তাদের পরিণতি খুব একটা ভালো হয় না, পৃথিবীতেও ভালো হয় না, পরকালেও ভালো হয় না। এই জন্য এইসব ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে। কারণ এই বয়সেই কিন্তু মানুষ ভুলও করে আবার ঠিকও করে। ঠিক করা মানে শক্তভাবে ক্যারিয়ারকে তৈরি করার চেষ্টা করে, কিন্তু ঠিক করা। আর ভুল করা মানে ক্যারিয়ারের দিকে চিন্তা না করে অন্য পথ হাঁটে, তাই কি না? তো এই জন্য এই ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে, ঠিক আছে? আমি আশা করি তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা এই ধরনের মধ্যে নাই, কিন্তু অনেকে দেখা যায় 7-8 ওই ধরনের কাজ করে ফেলে, বুঝছো, অনেক ছোটকালে আর কি। হ্যাঁ, তো এই জন্য এই ব্যাপারে সাবধান, ক্যারিয়ার তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, ক্যারিয়ার তৈরি করলে তুমি 1000টা ছেলে পাবা, 1000টা মেয়ে পাবা না, 1000টা কি বিয়ে করবা না, মানে 1000টার মধ্যে থেকে যে কোনো একটা চয়েস করতে পারবা, তাই না? ক্যারিয়ার তৈরি করলে, ঠিক না? এই আর কি। হ্যাঁ, তো এখন তোমাদের শিক্ষা তো আসলে শুধু পড়াশোনা না, পাশাপাশি তোমাদের জীবনের জন্য ক্ষতি না হয়, তাই না? আমরা তোমাদের সিনিয়র, আমরাই তো তোমাদেরকে এগুলো বলবো, ঠিক কি না? হ্যাঁ, এই জন্যই মাঝে মধ্যে আমি বলি, হ্যাঁ, শুধু তোমাদেরকে একটা ভালো সার্টিফিকেট, ভালো জায়গায় চান্স পাই দিলাম, কিন্তু তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল, এমন ভুল কিছু করে ফেললাম, তাহলে লাভ কি হলো, তাই না? তো এই জন্য এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এখানে দেখো যে যে আকর্ষণে এরা একসাথে একীভূত হয়েছিল, এবার এদের মধ্যে আর আকর্ষণ নাই, এবার এদের মধ্যে শুরু হয়ে গেছে কি প্যাক 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 প্যাক, মানে ঝগড়াঝাটি, প্যাক 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 সারাক্ষণ লাগেই আছে। তাই এই দশার নাম প্যাকাইটিন, মনে রাখবেন। তাই এই দশার নাম প্যাকাইটিন, কারণ প্যাক 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 সারাক্ষণ চলছে, চলতে চলতে তখন বলে যে তোর সাথে আর থাকবোই না। তখন এই যে মাথাগুলাই কিন্তু প্রথমে বিকর্ষণ শুরু করে, সেন্ট্রোমিয়ার বরাবর সবার আগে বিকর্ষণ হয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু জাইগোটিন থাকা অবস্থায় এদের বাচ্চা কাচ্চা হয়ে গেছিল, এই যে এরও মনে করো দুইটা বাচ্চা, মানে মোট 4টা বাচ্চা হয়ে গেছে। এখন বিকর্ষণ হয়েছে, কিন্তু বাচ্চারা বলছে যে না, আমরা তো আলাদা হতে চাই না। তো ওরা মনে করো শক্তভাবে লেগে আছে, কিন্তু মা বাবা তো আলাদা হয়ে যাচ্ছে, তাই কি না? তো এখন বিকর্ষণে মা বাবা আলাদা হচ্ছে, বাচ্চারা বলছে না আমরা আলাদা হবো না। হ্যাঁ, ওরা বলছে না আমরা একে অপরের হাত ধরে থাকবো, আমরা আলাদা হবো না। এদিকে মা বাবা আলাদা হয়ে যাচ্ছে, বিকর্ষণ ক্রমেই প্রান্তের দিকে যায়, মানে কি এই বরাবর বিকর্ষণ হতে হতে প্রান্তের দিকে চলে যায়। এই যে প্রান্ত যে জায়গাটা, এটা দেখতে কিছুটা ক্রসের মতো, কারণ একটা এদিক দিচ্ছে একটা এদিক দিচ্ছে, ক্রসের মতো। এটাকে বলা হয় কাইজমা, এটাকে বলা হয় কাইজমা, এটাকে বলা হয় কাইজমা বা ক্রস। হ্যাঁ, তাহলে দুই দিকে কাইজমা, এখানে একটা কাইজমা, এখানে একটা কাইজমা। তো বলছে যে এই কাইজমা বরাবর যেহেতু দূরে সরে যায়, আস্তে আস্তে কাইজমার দিকে এই দূরত্বটা বাড়তে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে প্রান্তীয়করণ, মানে প্রান্তের দিকে এই বিকর্ষণটা চলতে থাকে। সেন্ট্রোমিয়ার বরাবর বিকর্ষণ শুরু হয় এবং প্রান্তের দিকে বিকর্ষণটা হতে থাকে, এই জন্য এর নাম হলো প্রান্তীয়করণ ঘটে, মানে প্রান্তের দিকে এই বিকর্ষণটা হতে থাকে আর কি। হ্যাঁ, তো আরেকটা ঘটনা ঘটে এই দশার শেষে, যে এই যে এরা এদের মধ্যে তো আকর্ষণ ছিলই, তো এদের একটা অংশ ছিঁড়ে যায়, মানে প্রান্তের দিকে একটা অংশ ছিঁড়ে যায়, আবার এরও একটা অংশ ছিঁড়ে যায়, দুই দিকেরই একটা অংশ ছিঁড়ে যায়। ঠিক আছে, দুই দিকের যখন একটা অংশ ছিঁড়ে যায়, এটা দেখা যায় না, তবে
প্যাকেটিং দশাতে ক্রসিং ওভারের সূত্রপাত ঘটে। পরীক্ষা যদি আসে কোন দশায় ক্রসিং ওভারের সূত্রপাত ঘটে? ক্রসিং ওভার মানে হলো যে প্রান্ত বদল, অর্থাৎ এই অংশটার অংশ এর মধ্যে যায়, এই অংশটার অংশ এর মধ্যে যায়। ধরো দুইজনের মধ্যে মারামারি হচ্ছে, দুইজনের কলার চাপে ফেলছে, হ্যাঁ, একজন মনে করো ওদের মারামারি থামানোর জন্য জোরে টান দিচ্ছে, তখন দেখা গেল ওর বোতাম ওর কাছে গেল, এর বোতাম ওর কাছে গেল, এরকম আর কি প্রান্ত বদল এরকম হয়ে গেল। এটাকে বলা হয় প্রান্ত বদল বা ক্রসিং ওভার। এই দশার শেষে এই ক্রসিং ওভারটা ঘটে। তাহলে প্যাকেটিং হলো, তাহলে প্যাকেটিং মানে হলো প্যাক, তার মানে এখানে বিকর্ষণ হবে, এটা মাথায় রাখতে হবে, এখানে কি হবে? বিকর্ষণ হবে। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি যে প্যাকেটিং এর পরে, এরপরে তোমাদের কোশ্চেন আমি তো পড়তে দেবো, তখন আবার কোশ্চেন থাকলে বলবা। এরপরে আমরা চলে আসবো পরেরটা, ডিপ্লোটিন। মূল কথাগুলো বলছি, এগুলো পরীক্ষায় লিখবা। এবার হলো ডিপ্লোটিন, ডবল সুতা। ডিপ্লোটিন মানে ডবল সুতা, মানে এটা এত বেশি মোটা হবে যে এরা যতটুকু মোটা আছে তার থেকে ডবল হয়ে যাবে, ডবল মোটা হয়ে যাবে। এর নাম হলো ডিপ্লোটিন, ডবল সুতা। যেটুকু মোটা আছে না তার থেকে ডবল হয়ে যাবে মোটার দিক থেকে, এর নাম হলো ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হবে? ডিপ্লোটিনে আরো মোটা করে দেখাতে হবে, বেশি মোটা করে দেখাবো, আর বিকর্ষণ অনেক বেশি দেখাতে হবে, বিকর্ষণ অনেক বেশি দেখাতে হবে, বেশি মোটা করে দেখাচ্ছি। আগের থেকে বেশি মোটা দেখাতে হবে, হ্যাঁ। যদি একই রকম মোটা রাখো তাহলে কিন্তু ওটা হলো না, তাহলে তো ওটা বেশি ডিপ্লোটিন হলো না, তাই না? তাহলে এটা একটু দূরত্ব দিব আর মোটা দেখাবো, কাজ মাল সুস্পষ্ট হবে। তাহলে এখানে দেখো বিকর্ষণ অনেক বেশি হয়েছে, এখানে আরেকটা আছে ছোট্ট করে, কোনটাতে প্লাজমা গঠন হয় না কোনো প্রান্তে, এজন্য একটা একটু আলাদা দেখাতে হবে, হ্যাঁ। এটার নাম হলো ডিপ্লোটিন, এটার নাম হলো ডিপ্লোটিন। এটা বৃষ্টির ভয়ে দিতে আসতাম না, বৃষ্টি না মানে মেঘ টেক হয়ে আছে, হচ্ছে বৃষ্টি হালকা হচ্ছে। আচ্ছা, তবে হচ্ছে তোমরা অনেকে দেখা যাচ্ছে যে অনেক সময় সামান্য কারণে ক্লাস মিস দিয়ে দাও, কেউ আছে খুবই সিরিয়াস, তোমাদের নাম থেকে হচ্ছে, আমি কিন্তু বলেছি যে 2 মাস হয়ে গেলেই পুরস্কার পাবে। এখন হচ্ছে যে এটা ভাবতে হবে যে আসলে তুমি যতই ইউটিউবে আমার ক্লাস দেওয়া হচ্ছে, যেহেতু দেওয়া হচ্ছে, তো অনেকে বলে যে ওই তো আমি দেখে নি পরে, কিন্তু আসলে ওটা কিন্তু আসলে বাসি পড়া না, এটা হলো টাটকা পড়া, ঠিক না? ওটা বাসি পড়া হচ্ছে না, কারণ তুমি ওটা ধরো দেখছো, তোমার মনের মধ্যে কোনো কোশ্চেন হলো, তখন তো করতে পারতো না, তুমি চাইলে পারবা করতে, আমাকে এক্সট্রা ভাবে কল করে বা মেসেঞ্জারে নক করে পারবা, কিন্তু তারপরে ওটা কিন্তু বাসি পড়া। তো সরাসরি পড়লে বুঝতে পারছো, তোমরা আমার কাছ থেকে যতটা শিখতে পারবা, তোমরা তো ছোট মানুষ, তোমাদের তো অত বুদ্ধি কুলাবে না, মানে আমার অভিজ্ঞতার সাথে, তাই কি না? তাহলে সবকিছু ক্লিয়ার হবে না। তুমি হয়তো যদি মনে করো আমি বায়োলজি বিশাল পণ্ডিত, আমার প্রতিদিন আসা লাগে না, হ্যাঁ, বুঝতে পারলো কি? এরকম থাকে না, আমি এরকম শুনেছি, হ্যাঁ, এরকম শুনেছি, অনেকে বলে যে বায়োলজি আবার প্রাইভেট পড়া লাগে নাকি, এটা তো এমনি বোঝা যায়, হ্যাঁ। ওইসব ছেলেপেলেকে আমার কাছে নিয়ে আসবা, প্রশ্ন করলে হাগে মধ্যে বলবে, উত্তর দিতে পারবে না, আবার ভাব নিয়ে বলে যে বায়োলজি আবার কঠিন নাকি, বোঝা যায়, নিজে বোঝা যায়, এতই পণ্ডিত, হ্যাঁ। তো এই জন্য তোমরা যারা নিয়মিত, তারা নিয়মিতই আসবা, কে আসছে না ওটা খেয়াল করবে না। এটা বাইরে না, এটা ক, এটা টেস্টার। আচ্ছা, এবার দেখো ডিপ্লোটিন, ডিপ্লোটিনে কি বর্ণনা আছে? ডিপ্লোটিনে বলা হচ্ছে যে বিকর্ষণ অনেক বেশি হওয়ার কারণে কাইজমা স্পষ্ট হয়, বহুবচনে কাইজমাটা হয়, কিন্তু এখানে একটা কাইজমা হয়েছে, এখানে একটা কাইজমা হয়েছে, তাহলে এখানে বলবো কাইজমাটা, দুইটাকে বলবো কাইজমাটা,
একটাকে বলবো কাইজমা, একটাকে বলবো কাইজমা। কাইজমা মানে ক্রস, কাইজমা মানে ক্রস, অর্থাৎ এই বরাবর ক্রস। এখন ডিপ্লোটিনে আরেকটা কথা বলা হচ্ছে, বিকর্ষণ যখন অনেক বেশি হয় তখন দেখা যায় এদের মাঝে একটা লুপ তৈরি হয়। লুপ মানে ফাঁস। ধরো এটা একটা ফাঁসের মতো, এটা একটা ফাঁসের মতো, পাশাপাশি লুপ 19 ডিগ্রি বলা হচ্ছে। লুপ মানে হলো যে এই যে ধরো কোণ, এই একটা কোণ, এই কোণটা ধরো 90 ডিগ্রি মনে করো, আবার এখানে একটা কোণ, এটা হলো 19 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। হ্যাঁ, তো এরকম 90 ডিগ্রি হয় পাশাপাশি লুপ। কিন্তু যদি এটা তো 90 ডিগ্রি হয়, কিন্তু কাইজমার ব্যাপারটা বলা হচ্ছে, কাইজমা যদি একটা হয়, যেমন এখানে একটা হয়েছে, কাইজমা যদি একটা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হবে 180 ডিগ্রি। ব্যাপারটা কি একটু খেয়াল করো, কাইজমা যদি একটা হয়, বইয়ের মধ্যে লেখা আছে, তাহলে এটা হবে 180 ডিগ্রি। কাইজমা একটা হলে কি হয়, তখন আসলে এইভাবে থাকে না, তখন কাইজমা একটা হলে তখন এটা কিন্তু সরে যায়, মানে সরে লম্বালম্বি অবস্থান নেয়। এই লম্বালম্বি অবস্থান নেওয়ার জন্য কি হয়, যে এই যে এখানে ধরো কাইজমা হয়েছে, হ্যাঁ, তাহলে এই যে অবস্থাটা, এটা 180 ডিগ্রি হবে না, তাই কি না? এই যে ধরো এটা একটা লম্ব, তাই না? তো এটা তো 90 ডিগ্রি, তাই না? এটাও 90 ডিগ্রি, তাহলে এই বরাবর যদি হয় তাহলে 180 না? তাহলে বুঝতে পারছো 180 ব্যাপারটা? তাহলে যে সেই কথা বলছি, কাইজমা যদি একটা হয় তাহলে এদের মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন কাইজমাটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, কিন্তু পাশাপাশি লুপ 90 ডিগ্রি। মাইশা বলো, বুঝতে পারছো কি? আচ্ছা, এবার তোমরা ডিপ্লোটিন আর প্যাকেটিনটা এক্ষুনি ঝটপট করে বলো, করে নাও, যে শব্দ খুঁজে বের করো। ও প্যাকেটিনে আরো অনেক কথা বলা হয়নি, তোমরা একটু বলো, তখন আমি বলবো আর কি। হ্যাঁ, সিস্টার নন সিস্টার এটা বলা হয়নি। উপরে লিখি সিস্টার, তারপর হলো নন সিস্টার, এগুলো বলা হয়নি। হ্যাঁ, এগুলো আমি বলবো। টেট্রাটা রিপিট করব, আচ্ছা ঠিক আছে, টেট্রাটা রিপিট করব। হ্যাঁ, হোমোলোগাস। ভুলে গেলেও সমস্যা নাই, তাও কোশ্চেন করবা। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রিক, ঠিক ধরেছো। জিকে মানে জার্মানি আর কোরিয়া না, তাই না? জিকে মানে জিতে জার্মানি, কেতে কোরিয়া, তাহলে জিকে মানে জার্মানি আর কোরিয়া। হ্যাঁ, জেনারেল নলেজ হয়। আরো অনেক কিছু হয়, তাই না? জিতে গার্ল হয়, গার্ল ফলে। বলো, 4টা কোশ্চেন বুঝাবো আমি। বাইভ্যালেন্টটা বলবো, তাই না? আচ্ছা, সবার পড়া হয়ে যাক তারপরে। ডিপ্লোটিন পর্যন্ত পড়া হয়েছে কিনা বলো। তারপরে শেষ হয়ে গেছে মনে হচ্ছে ডিপ্লোটিন পর্যন্ত।
পড়া সবার শেষ হয়েছে নাকি পড়া? আচ্ছা, তাহলে এর বাইরে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো তো? তিনটা সিস্টার, নন সিস্টার, হোমোলোগাস, বাইভ্যালেন্ট, টেট্রাড, এই পাঁচটার বাইরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? লুপ ও সবার কারো কি পড়া রাহাতের বাকি আছে বোধহয়, পড়া না বাকি আছে? শেষ করো। মেয়েদের সবার পড়া শেষ? আর কোনো কোশ্চেন আছে এর বাইরে? শেষ। শেষ। প্রান্তীয় করণ কি? নিউক্লিয়ার অ্যানভেল মানে নিউক্লিয়ার আবরণী আর কি। হ্যাঁ, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার অ্যানভেল। নিউক্লিয়ার অ্যানভেল মানে হলো আবরণী। হ্যাঁ, অ্যানভেল মানে হলো আবরণী। হ্যাঁ, প্রান্তীয়করণ, প্রান্তীয়করণ। রাত শেষ হয়েছে ডিপ্লোটিং পর্যন্ত? একটু বাকি আছে? ও আগে ওই কারণে আমি হচ্ছে আগের গুলা আবার আলোচনা করছি, কিন্তু তুমি তো দেরিতে আসছো, 4টায় পুরো করে আসলে আগের গুলা আবার হয়ে যেত। পড়াশোনা কিন্তু রিলেটেড, বুঝছো? একটু কষ্ট হলেও যদি তুমি মনে করো যে আমি ভালো শিখবো, ভালো রেজাল্ট করব, তাহলে কিন্তু নিয়মিত আসতে হবে, বুঝছো? নিয়মিত আসলে তুমি ভালো শিখতে পারবে, ভালো রেজাল্ট করবা। কিন্তু এই যে সময়ের ব্যাপারে সতর্ক। তোমরা কি খেয়াল করছো কখনো? আমি কিন্তু 4:10-এ তোমাদের শুরু, আমি কখনো 4:11-তে কিন্তু ঢুকি না। আজকে বরঞ্চ আগে ঢুকছে, আগের গুলো একটু রিক্যাপ করবো। তাই তোমরা কি দেখেছো আমি পুরো প্রাইভেটে 3টায় যে ব্যাচ থাকে না, 3টে থাকে, ওটা 3:10 না, 3টে থাকে। আমি 3:01-এও কখনো ঢুকি না, 3টার মধ্যে ঢুকি। বুঝতে পারছো? আমি তোমাদের থেকে সিনিয়র হয়ে আমি যদি এত ব্যস্ততার মাঝে, কারণ কলেজ প্রাইভেট আমার তো অনেকগুলো ব্যাচ, এখন অ্যাডমিশনের ব্যাচ সহ আমার মোট 13টা ব্যাচ চলছে। এই 13টা ব্যাচ চলছে, তোমাদের তো 13টা মানে ব্যাচ নাই, মানে পড়ানোর, তাই না? হ্যাঁ, না স্টুডেন্ট এরকমই কম, আমার তো বেশি স্টুডেন্ট। হ্যাঁ, তো এই যে মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ব্যাচ আলাদা আর কি, মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ব্যাচ আলাদা, এগুলো সহ আর কি। মানে এই সময়টা একটু বেশি থাকে স্টুডেন্ট, কারণ যে অ্যাডমিশনের ব্যাচের ব্যাপার থাকে, তো তাই আর কি। তো তা এত কিছু পরেও তো আমি মনে করো তোমাদের ক্ষেত্রে ছুটি দিলে আগেই আমি জানাই দেবো। আমি যদি কোনোদিন আমার 10 মিনিট দেরি হয়, আমি আগেই জানাই স্টুডেন্টদেরকে, জানাই দেবো যে আমার 10 মিনিট দেরি হবে, আমার ম্যানেজারকে জানাই দেবো। তাহলে তোমরা কেন ডিসিপ্লিন মানবে না? তাই না? মানলে তো তোমাদের লাভ হবে, খারাপ তো হবে না। খারাপ হবে না, তোমাদের লাভ হবে। তো তোমরা একটু সময় মতো আসার চেষ্টা করবা, তাহলে বেশি কিছু শিখতে পারবে। আচ্ছা, আশা করি মানে এখন দেখো, যেহেতু আমরা আজকে শেষ করতে চাই এটা, এবার রাহাত দেখো যে এই কোশ্চেনগুলাই হয়তো তোমারও আছে। প্রথমে সিস্টার কমাটিট আর নন সিস্টার কমাটিট বলি। আগে বাইভ্যালেন্ট থেকে বলি, তাই না? কারণ বাইভ্যালেন্টের এখানে যেহেতু একটা কোশ্চেন আছে। বাইভ্যালেন্ট মানে বাই মানে দুই, আর ভ্যালেন্ট মানে যুক্ত থাকা। দেখো এখানে ক্রোমোসোমগুলো আলাদা আলাদা ছিল, দুইটা ক্রোমোসোম একসাথে এসে যুক্ত হয়েছে, এই জন্য নাম হয়েছে বাইভ্যালেন্ট। বাই মানে দুই, ভ্যালেন্ট মানে যুক্ত হওয়া। এখন দুইটা ক্রোমোসোম একসাথে যেহেতু যুক্ত হয়েছে, তাই এর নাম কি? বাইভ্যালেন্ট। তাই এর নাম হলো বাইভ্যালেন্ট। হোমোলোগাস ক্রোমোসোম কেন? হোমোলোগাসের বাংলা অর্থ হোমো মানে সদৃশ, লোগাস মানে ক্রোমোসোম, সদৃশ ক্রোমোসোম। লোগাস মানে ক্রোমোসোম, সদৃশ ক্রোমোসোম মানে সেম বলতে বোঝায় যারা আকার আকৃতিতে একই রকম, ও যত বড় ও তত বড়, এটাকে বলা হয় হোমোলোগাস। এটা খালি মনে রাখো, আর অনেক পার্থক্য আছে, কিন্তু এটা খালি মনে রাখো। হ্যাঁ, এটা হলো হোমোলোগাস। এবার দেখো যে সিস্টার নন সিস্টারের ব্যাপারটা দেখো। সিস্টার নন সিস্টার আমরা তো প্যাকেটিং ধাপে দেখতে পাচ্ছি যে একটা বাইভ্যালেন্ট ক্রোমোসোমের মধ্যে 4টা ক্রোমাটিড বলতে কিন্তু গোটাটা মিলে, হ্যাঁ, সেন্ট্রোমিয়ার যেখানে যুক্ত আছে না, এই বরাবর গোটাটা সেন্ট্রোমিয়ারের পাশ দিয়ে এইটুকু পর্যন্ত এই ক্রোমোসোমের গোটাটা,
এদিকের একটাকে বলা হয় ক্রোমাটিড, এদিকের একটাকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড মানে কি? ক্রোমোসোম, ক্রোমা মানে ক্রোমোসোম, টিড মানে অর্ধেক, ক্রোমোসোমের অর্ধেক। তাহলে এখানেও তাই, এই ক্রোমোসোমের এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তাহলে কয়টা ক্রোমাটিড? মোট 1 2 3 4। টেট্রা মানে 4, টেট্রা মানে 4, সেখান থেকে টেট্রাট নাম হয়েছে, সেখান থেকে টেট্রাট নাম হয়েছে, বুঝছো? এই ড মানে ক্রোমাটিড, 4টা ক্রোমাটিড। এই ড মানে ক্রোমাটিড মানে 4টা ক্রোমাটিড। আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চেন গুলো, লুপ জিনিসটা কি? লুপ মানে ফাঁস। দেখো এখানে কিন্তু একটা ফাঁসের মতো হয়ে গেছে, এটাও কিন্তু ছোটখাটো ফাঁস, তবে এখানে বেশি ফাঁসটা পরিষ্কার হয়। এই যে এরকম এরকম জিনিসকে আমরা লুপ বা ফাঁস বলি। এরকম জিনিস, এই যে এরকম এরকমকে আমরা কি বলি? লুপ বা ফাঁস। এরকম তো এটা তো এরকম এরকম হয়েছে না, তাই এটাকে লুপ বা ফাঁস বলে। লুপ বা এই জিনিসটা লুপ বা ফাঁস। একটা দড়িকে যদি আমি এরকম করে দিই না, তাহলে এটাকে বলবো লুপ বা ফাঁস। এটাকে বলবো কি? লুপ বা ফাঁস। বোঝা গেল কি? একবারে গোলকেও আমরা ফাঁস বলতে পারি, তবে সেটা তো রিং হয়ে যায় সরাসরি। যখন আমি এরকম অংশ দেখাবো তখন এটাকে আমরা বলবো লুপ বা ফাঁস। বাংলায় বলে ফাঁস, ইংরেজিতে বলে লুপ। বুঝা গেল কি? আচ্ছা, এখন এবার আমরা আসি সিস্টার নন সিস্টার। একই ক্রোমোসোমের পাশাপাশি দুটো ক্রোমাটিড, যেমন এখানে সবুজ সবুজ, এদেরকে বলা হয় সিস্টার। একই ক্রোমোসোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার। কেন বলা হয় সিস্টার? একই মায়ের পেটের বোন, এরকম বুঝাচ্ছে। মানে আসলে তো এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড একটা আরেকটার দিকে যে তৈরি হয়েছে, ওই যে ডিএনএ প্রতিরূপ গঠন হয় না, ডিএনএ প্রতিরূপ গঠন, সেটার মাধ্যমে তো তৈরি হয়েছে। সেটা বোঝানো হচ্ছে একই মায়ের পেটের বোন, এরকম বোঝানোর জন্য সিস্টার। আর নন সিস্টার হলো আলাদা ক্রোমোসোমের। তাহলে এই যে তোমার সবুজ আর নীল, এর মধ্যে তুলনা করলে এর নাম হবে নন সিস্টার। এর নাম হবে কি? নন সিস্টার। রাত এখন পড়ো না, এখন বোর্ডের দিকে দেখো, তাহলে আবার যেগুলো বলছি এগুলো আবার সমস্যা হবে। হ্যাঁ, তাহলে এই হলো সিস্টার আর নন সিস্টার। আর কি ছিল জানো? ও প্রান্তীয়করণ। প্রান্তীয়করণ বলছে যে সেন্টিমিটার বরাবর তো বিকর্ষণ শুরু হয়, আস্তে আস্তে এই বিকর্ষণটা প্রান্তের দিকে চলে যায়। এই বিকর্ষণটা কোথায় চলে যায়? এটা তো প্রান্ত, এটা তো প্রান্ত। এই বিকর্ষণটা আস্তে আস্তে প্রান্তের দিকে চলে যেতে থাকে। মিডিল বরাবর প্রথমে বিকর্ষণ শুরু হয়েছিল, মিডিল বরাবর, তাই না? যে ধরো এই তো এখন মিডিল বরাবর বিকর্ষণ হচ্ছে, মিডিল বরাবর হচ্ছে, হতে 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 প্রান্তের দিকেও বিকর্ষণটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে বিকর্ষণটা আস্তে আস্তে মিডিল পয়েন্ট থেকে প্রান্তের দিকে যাচ্ছে, তাই এর নাম প্রান্তীয়করণ। বুঝা গেল কি? আর কি কোনো কোশ্চেন আছে এটুকু? নাই। তাহলে এবার আমরা চলে আসি পরেরটা, ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে এখান থেকে আমি দেখাই দিই ডায়াকাইনেসিসটা। হ্যাঁ, খালি না, তাও আলাদা করে আর কি, নাহলে তোমাদের আবার সমস্যা হতে পারে। ডায়াকাইনেসিস মানে উভয় পাশে সমাবেশ। ডায়াকাইনেসিস মানে উভয় পাশে সমাবেশ, দুই পাশে ক্রোমাটিডের অংশগুলো সমাবেশ ঘটবে, এজন্য উভয় পাশে সমাবেশ। তো ডায়াকাইনেসিস কি হয় দেখো, যে একটাতে দেখাই, একটাতে দেখলে বুঝতে পারবা। এই ক্রোমোসোমের এই প্রান্তটা মানে সবুজটা এখানে আসে, আর ওই নীলটা চলে যায় সবুজের মধ্যে, নীলটা চলে যায় সবুজের মধ্যে। তাহলে এখানে কিন্তু হ্যাঁ, পরীক্ষা লিখতে হবে না, এটা লিখবা সরাসরি, মুছবা না তো, তুমি ডাইরেক্ট করবা। আমি তো তোমাকে বোঝানোর জন্য মুছে দিয়ে করলাম, তুমি তো আর ওরকম করে মুছে দিবা না, তুমি ডাইরেক্ট এটাই আঁকবা। তখন কি করে আঁকবা? পেন্সিল দিয়ে যখন আঁকবা তখন একটা করবে এইভাবে পেন্সিল দিয়ে, দেখো একটা করবে এইভাবে, একটা হচ্ছে তুমি এরকম করে করবা, এই যে এরকম একটা, মাঝে হলো কি করবা, মানে মাঝে গ্যাপ রাখবা। হ্যাঁ, মাঝে একটাতে কি করবা, এরকম গ্যাপ রাখবা, ঠিক আছে? আর আরেকটার ক্ষেত্রে আমি এটা একটাতে দেখাই না, দুটোতে দেখাই, এটা মাঝে গ্যাপ। আচ্ছা, আরেকটার ক্ষেত্রে কি করবা, তুমি মাঝে গ্যাপ রাখবা না, তাহলে কি করবা, তুমি মাঝে গ্যাপ না রেখে একবার ভরাট করে দিবা। ভরাট মানে কি, আমি প্রথম থেকে দেখাচ্ছি। ভরাট মানে এই যে এরকম গিজিমিজি করে দেয়, এরকম গিজিমিজি করে দেয়। হ্যাঁ, এই যে গিজিমিজি করে দেয়, তাহলে এটা পার্থক্য হয়ে গেল। এখন তুমি এটা ধরো মুছে এই অংশটা এখানে দিবা, এই এটা কিন্তু গিজিমিজি না, তাই কি না? আর এটা হলো গিজিমিজি।
গিজিমিজি ভাষা না, এই যে বুঝতে পারলা কিনা বলো, বুঝতে পেরেছো কি? বুঝতে পেরেছো? তাহলে একটা পেন্সিল যখন করবে, একটা হলো তুমি গিজিমিজি করে দিবা আর একটা ফাঁকা রাখবা, তাহলে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব গিজিমিজি করবা, বুঝছো? আর একটাকে তুমি ফাঁকা মানে রাখবা আর একটাকে গিজিমিজি করে দেবা, এইভাবে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো এই যে প্রান্ত বদল হয়ে গেল না, এটাই হলো ক্রসিং ওভার। ডায়াকাইনেসিসে কি হয়? ডায়াকাইনেসিসে এটাই যেটা ডায়াকাইনেসিস দেখাচ্ছিলাম, ডায়াকাইনেসিসে যেটা হবে সেটা হলো উভয় পাশে সমাবেশ। কেন উভয় পাশে সমাবেশ? কেন উভয় পাশে সমাবেশ? কারেন্ট চলে যাতে ভয় পেয়েছে কেন? না, এই কারেন্ট চলে যাওয়াতে ভয় পাওয়ার এটা কিন্তু একটা ভালো লক্ষণ, ভালো দিক। কেন ভালো দিক জানো? সেটা হলো ওর কিন্তু মনোযোগ ছিল পড়াতে 100%। যারা আর কি ভয় পেয়েছিল যত বেশি, তার ডিএমসি তে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। বুঝতে পারছো? কি দেওয়া দরকার? কি দিতে হবে? আচ্ছা, একটা করে পুরস্কার দিয়ে দিই, যেহেতু ভয় পাইছে তাই। না, ও খুব জোরে সোরে ভয় পাইছে, ওই জন্য আর কি। জোরে সোরে ভয় পাওয়ার জন্য তোমার। আচ্ছা, তাহলে হচ্ছে ডায়াকাইনেসিসে বলা হচ্ছে কি জানো? ক্রসিং ওভার তো কমপ্লিট হয়েছে। ডায়াকাইনেসিসে হয় কি, এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ এখানে জমতে থাকে। হ্যাঁ, এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ জমতে থাকে। পানি তো চলে যায়, কিন্তু দ্রব্য জাতীয় উপাদানগুলা, প্রোটিন, শর্করা, বিভিন্ন রকমের আয়নটা এখানে জমতে থাকে। এই জমার কারণে বলা হচ্ছে ক্রোমাটিডে বিভক্ত আর দেখা যায় না। এর মধ্যে যদি অনেক কিছু জমা পড়ে তাহলে তো আর বিভক্ত দেখা যাবে না। এটা হলো ডায়াগনোসিসে বলা হচ্ছে। একটু মানে ঝটপট পড়ে ফেলো 1-2 মিনিটের মধ্যে। ভয় পাওয়ার জন্য কিন্তু পুরস্কার পেয়ে গেল তোমাদের কাছে। এটা হলো মনোযোগের পুরস্কার। তোমরা তো কেউ ওরকম চিল্লাও নেই যে হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়ার আবরণীটা এনভেলপ বলা হচ্ছে। প্রোফেজ দশার শেষেই কিন্তু নিউক্লিয়ার আবরণী ডায়াগনোসিসে বলা হচ্ছে। হ্যাঁ, প্রোফেজের শেষ ধাপ তো ডায়াগনোসিস, এই ধাপেই কিন্তু নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, যদি এখানে ছবিতে দেখা হালকা বিলুপ্ত হচ্ছে, কিন্তু পুরোপুরি। এবার আসার সময় তো কেউ ভয় পেল না, তাহলে তো আরেকটা পুরস্কার পাইতা। যাওয়ার সময় ভয় পেতে হবে, আসার সময় ভয় পেতে হবে। মনোযোগ যে অনেক বেশি আছে এটা বুঝতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, বলো ডায়াগনোসিসে কোনো সমস্যা আছে কিনা? ধাত্র মানেই হলো, ধাত্র বাংলায় বলে ধাত্র, ইংরেজিতে বলে ম্যাট্রিক্স। ঘন তরল পদার্থ, এটাই হলো ধাত্র। ঘন তরল পদার্থ, ঘন তরল পদার্থ। ঘন তরল পদার্থ যখন উপরে জমে তখন তুমি পার্থক্য মানে এর মধ্যে যে এটা যে আলাদা, এরা যে ক্রোমাটিডে যে আলাদা দেখা যাচ্ছে ওটা তখন দেখা যাবে। হ্যাঁ, ধাত্র মানে ঘন তরল পদার্থ, জেলির মতো পদার্থ এখানে জমা পড়ে, পানি তো বের হয়ে গেছে, তখন ঘন হয়ে গেছে। ঘন ঘন রাসায়নিক উপাদান, এর মধ্যে প্রোটিন, শর্করা, লিপিড সবকিছু মিলে এখানে জমা পড়ে, তখন আর পার্থক্য দেখা যায় না। বলো, আর কোনো সমস্যা আছে? খর্ব মানে খাটো, খর্ব মানে খাটো। শেষ হয়েছে কি? বলো, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? অবলুপ্তি মানে বিলুপ্ত, ওটা একটু ভাব নিয়ে ভাষাটা একটু কঠিন করে। আসলে অবলুপ্তি বলতে অপসারণ হয়, তো ওই অপসারণকে অ দিয়ে লুপ্ত এরকম কিছু বোঝাচ্ছে। বিলুপ্ত হয়ে যায় আর থাকে না। হ্যাঁ, এই যেহেতু এখানে প্রোমেটাফেজ ধাপটা দেয়নি, প্রোফেজের মধ্যে সব বর্ণনা করছে, তাই এটাতে কি প্রোফেজ ধাপের
ডায়াকাইনেসিসে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে, একটু থাকবে না। নিউক্লিয়ার লাশ আর নিউক্লিয়ার আবরণী শেষ, একবারে নাই, ভ্যানিশ। কিন্তু যদিও দেখাচ্ছি একটু একটু করে আছে, কিন্তু ওটা হলো শুরুর দিকে, শেষের দিকে সব নাই। বুঝে গেল? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? এবার আমরা পরের দিকে আসি। এইগুলো কিন্তু সুমন্ত্র দিয়ে হয়ে যাবে, পরীক্ষা আসে না, জাস্ট বুঝে নিতে হবে। দেখো এবার হচ্ছে আমরা চলে আসলাম প্রোমেটাফেজ। তো প্রোফেজের মধ্যে আলোচনা হয়ে গেছে, তাই এবার মেটাফেজ। তো পরীক্ষায় এখানে একটা জিনিসের খালি পার্থক্য খেয়াল রাখবো, মাইটোসিসের মেটাফেজ আর মিয়োসিসের মেটাফেজ, এই দুটার মধ্যে মেন পার্থক্য। মাইটোসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, আর মিয়োসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। কিরকম করে দেখো বিভক্ত হয় না? এরকম, এই ধরো মাকুতন্ত্র, এখানে একটা মাকুতন্ত্র, দেখো এখানে ক্রোমোসোম পরীক্ষাটা আসতেও হবে না, হ্যাঁ, এটা পরীক্ষায় আসে না। ক্রসিং ওভার যেহেতু হয়েছে, তো তাই এখানে একটু ক্রসিং ওভারের চিহ্নটা দেখাতে হবে। তাহলে এই জায়গাটাতে এটা দিলাম, এখানে এটা দিলাম। আঁকতে হবে না তোমাদের, হ্যাঁ, মানে এমনি আমি দেখাচ্ছি পার্থক্যটা কি, সেটার জন্য তোমাদের তো পরীক্ষায় আসতে হবে। তো ক্রসিং ওভারের কারণে এখানে দুই রকম প্রান্তে দুই রকম দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখানে বলা হচ্ছে যে মেটাফেজে দেখো সেন্ট্রোমিয়ার কিন্তু আলাদা হয়নি। মাইটোসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার কিন্তু আসলে আলাদা হয়ে যায়, যদিও দেখা যায় না, অ্যানাফেজে দেখা যায়, কিন্তু মেটাফেজের শেষে কিন্তু আসলে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায় মেটাফেজে, মাইটোসিসের মেটাফেজে, হ্যাঁ। কিন্তু এখানে কোন অবস্থাতেই বিভক্ত হয় না, এরকমই থেকে যায়, এখানেও তাই বিভক্ত হয় না, এটা বলা হচ্ছে, এটা একটা পার্থক্য, হ্যাঁ। এখানে কিছু ভাষাগত সমস্যা পেতে পারো, যেমন দেখো যে এখানে একটা কথা বলা হচ্ছে যে ক্রোমোসোমের মধ্যে লুপ সৃষ্টি হয়, ক্রোমোসোমগুলো আরো খাটো মোটা হয়, বাইভ্যালেন্টের ক্রোমোসোম হয় ট্রাকশন ফাইবারের টানে। ট্রাকশন ফাইবার মানে এই যে মাকুতন্ত্রের এক একটা সুতাকে ট্রাকশন ফাইবার বলে, এর টানে টানে পৃথক হতে থাকলে এই পর্যায়ে সমাপ্তি ঘটে, এটা তো সমস্যা না। অ্যানাফেজ 1 আর মাইটোফেজ 1 পুরো সেম, অ্যানাফেজ 1 আর মাইটোফেজ 1 পুরো সেম। অ্যানাফেজ মানে গতিদশা, তার মানে ক্রোমোসোমগুলো দুই পারে যেতে শুরু করবে, এটা আরো এদিকে চলে যাবে, এটা আরো এদিকে চলে যাবে। তো এই জায়গাতে একটা জায়গা আছে, দ্বিতীয় নম্বর লাইনে দেখো, ক্রোমোসোম সূত্রের সংকোচন, কাণ্ডদেহের প্রসারণ। এটা একটু বুঝো, ক্রোমোসোম সূত্রের সংকোচন বলতে মাকুতন্ত্রের সংকোচন। এই যে মাকুতন্ত্রগুলো আছে না, এই সুতাগুলো আছে না, এটা সংকুচিত হয়ে মেরুর দিকে যায়, এই সুতাগুলো সংকুচিত হয়ে মেরুর দিকে যায়। আর বলছে যে আরেকটা কথা বলছে দেখো, কাণ্ডদেহের সংকোচন, কাণ্ডদেহের প্রসারণ। কাণ্ডদেহের প্রসারণ বলতে বোঝায় এরা তো খুবই খাটো আর মোটা ছিল না, আস্তে আস্তে এরা পাক খুলতে শুরু করে, তাই এরা প্রসারিত হতে থাকে। সংকুচিত হয়েছিল না, এখন প্রসারিত হতে থাকে। এই প্রসারিত হওয়া এবং হলো মাকুতন্ত্রের যে সুতাগুলো আছে এদের সংকোচনের কারণে ক্রোমোসোমগুলো দুই প্রান্তে চলে যায়, এটা বলছে, হ্যাঁ। কাণ্ডদেহ বলতে এই ক্রোমোসোমের যে ক্রোমাটিড গুলা, এইগুলাই কিন্তু কাণ্ডদেহ, এইগুলো হলো কাণ্ডদেহ, এইগুলো হচ্ছে কাণ্ডদেহ। হলো কি, ক্রোমাটিড গুলাই হলো কাণ্ডদেহ, ক্রোমাটিড গুলাই হলো কাণ্ডদেহ। টেলোফেজে পুরা মাইটোসিসের মতোই, টেলোফেজে পানি সংযোজন ঘটবে, ক্রোমোসোম গুলা পাক খুলে আরো সুতার মতো হবে এবং নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিয়ার লাশ তৈরি হবে এবং হলো মাঝে কোষ প্লেট হবে, এটাই বলা আছে। এরপরে ইন্টেরোকাইনেসিস মানে হলো মধ্যবর্তী প্রস্তুতিমূলক দশা। ইন্টেরোকাইনেসিস মানে কি, মধ্যবর্তী প্রস্তুতিমূলক দশা। মধ্যবর্তী প্রস্তুতিমূলক মানে দুইটা কোষ থেকে আবার চারটা কোষ হওয়া, তাহলে প্রোফেজ 2 পুরোপুরি সেম মাইটোসিস প্রোফেজের মতো, এখানে পানি বিয়োজন ঘটে
আর সুতার মতো ক্রোমাটিন গুলা আবার হচ্ছে ক্রোমোসোমে পরিণত হতে শুরু করে, এই কথা বলা হচ্ছে। এবার দেখো মেটাফেজ 2, মেটাফেজ, হ্যাঁ না, তোমার হচ্ছে যে প্রোফেজ দশায় যেটাই হোক, মাইটোসিসে হোক আর মিওসিসে হোক, প্রোফেজ মানেই হলো পানি বিয়োজন, প্রোফেজ মানেই হলো পানি বিয়োজন, যেটাই হোক। যদি বলে যে কোন দশায় পানি বিয়োজন হয়, এটা কি মাইটোসিস না মিওসিস, ওটা দরকার নাই, প্রোফেজ মানেই হলো, তখন তুমি যে কোনো একটা দিবা। যদি এখন লেখা থাকে ধরো প্রোফেজ 2 লেখা আছে মনে করো, হ্যাঁ, তাহলে ওইটাই হবে। হ্যাঁ, মানে প্রোফেজ 1 হোক আর প্রোফেজ 2 হোক, সব পানি বিয়োজন সেম, এখানে কোনো আলাদা কিছু নাই। মেটাফেজ দেখো, মেটাফেজ দশাতে এই মেটাফেজে কিন্তু মেটাফেজ 2 এ কিন্তু সেন্টিওমার বিভক্ত হয়, যদি এখানে দেখা যায়নি। অ্যানাফেজ দশাতে ওই আগের মতোই গতি দশা ভিএলজি এর মতো হয়, আর টেলোফেজ দশাতে পানি সংযোজন হয়। তবে এখান থেকে সৃজনশীল হয় না। তবে এমসিকিউর জন্য একটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ আর মিওসিসের মেটাফেজ 1 এর মধ্যে পার্থক্য কোনটি? পার্থক্যটা হলো মিওসিসের মেটাফেজ 1 এখানে সেন্টিওমার বিভক্ত হয় না, আর মাইটোসিসের মেটাফেজে সেন্টিওমার বিভক্ত হয়। বাদ বাকি কিন্তু সবই প্রায় সেম, এই জন্য এখানে আলাদা কিছু নাই। এখান থেকে মায়োসিসের গুরুত্ব, এটা সৃজনশীল, মায়োসিসের গুরুত্ব কিন্তু গুরুত্বপূর্ণ সৃজনশীল। মাইটোসিসের গুরুত্ব যেমন সৃজনশীল ছিল না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সৃজনশীল। এখানকার পয়েন্টগুলো মনে রাখার ছন্দ রেখে নিতে পারো। মায়োসিসের গুরুত্ব মনে রাখার ছন্দ হলো অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য, অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য, বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল, মেন্ডেলের কাছে গেল, কাছে গেল। দেখো প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে তোমরা হচ্ছে প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে পাবা। অভি হলো অভিব্যক্তি, অভি হলো অভিব্যক্তি। কত নম্বর পয়েন্ট আছে এটা? অভিব্যক্তি 5, আমি সংখ্যা লিখি 5। তারপরে দেখো প্রজাতির 3 লিখলাম, 3 নম্বর পয়েন্ট মিলবে না, ইচ্ছা মতো যে কোনো আগে পিছিয়ে হলে সমস্যা নেই। হ্যাঁ, বৈচিত্র্য 4, জন্য জনুক্রম হয়, জননকোষ হয় 1 আর 7, জন্য হলো 1 হবে 7 হবে, দুটো মনে রাখবে। আর মেন্ডেল হলো 8, মেন্ডেল হলো 8। কাছে হলো ক্রোমোজোম আছে, ক্রোমোজোম সংখ্যা আছে, তাই না? তাহলে এটা হলো 2, হলো 2 আর 6। তাহলে এই ছন্দের মাধ্যমে তুমি হচ্ছে প্রথম অক্ষরগুলা তুমি পারবা খুব সহজেই। এবার দেখো ক্রসিং ওভার কাকে বলে, এটা সিলেট বোর্ড 22 সালে আসছিল। ক্রসিং ওভার কাকে বলে, এটা সিলেট বোর্ড 22 সালে আসছে। ক্রসিং ওভার কাকে বলে, সিলেট বোর্ড 22 সালে, যশোর বোর্ডে 22 সালে, সিলেট বোর্ডে 22 সালে। তাহলে তো এটা আমরা আগেই পড়ে ফেলেছি। ক্রসিং ওভার হলো মায়োসিস 1 এর প্যাকেটিং উপপর্যায়ে এক জোড়া সমসত্ব ক্রোমোসোমের 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, তাই না? 2টি নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার মানে কি? এই ক্রোমোসোমের সাথে এই ক্রোমোসোমের তুলনা করলেই তো নন সিস্টার। এই ক্রোমোসোমের ক্রোমাটিড আর এই ক্রোমোসোমের ক্রোমাটিড একে অপরের নন সিস্টার, তাই না? তাহলে 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যদি বিনিময় ঘটে তাহলে সেটাই হলো ক্রসিং ওভার, সেই কথাই বলছে। তারপরে এমসিকিউর জন্য থমাস হান্ট মর্গান ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে বর্ণনা দেন। ক্রসিং ওভারের কৌশল প্রক্রিয়া এটা আসে না পরীক্ষায়, শুধু ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য এটা আসে। এটা ময়মনসিংহ 22 সালে আসছে। হ্যাঁ, তাৎপর্য বা গুরুত্ব, ক্রসিং ওভারের তাৎপর্য, ক্রসিং ওভারের তাৎপর্য বা গুরুত্ব। ময়মনসিংহ 22, হ্যাঁ ময়মনসিংহ 22, 8টা লিখতে হবে, 4 মার্কের জন্য 8টা লিখতে হবে, 4 দুগুণে 8, হাফ করে এক একটার জন্য আছেই প্রায় 8টা 9টা আছে, একটা বাদ দিয়ে আর কি হবে, ওটা খাও দিয়ে দিবা। আচ্ছা, এই ছবিটা কি বুঝতে পারছো? ছবিটা যদি আঁকতে হবে না, এই যে উপরে যে ছবিটা আছে দেখো, সাদা ক্রোমোসোম কালো ক্রোমোসোম, তাই না?
সাদা আর কালো, রাত পরে বৃষ্টি দাও, সাদা আর কালো। হ্যাঁ, সাদা আর কালো দেখতে পাইছো? তাহলে এখানে সাদা ক্রোমোসোমে এ বি আছে আর কালো ক্রোমোসোমে এ ড্যাশ বি ড্যাশ আছে। তাহলে সেইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? কালোর মধ্যে এ ড্যাশ বি ড্যাশ ছিল, সাদাতে তো আসলে এ ড্যাশ বি ড্যাশ ছিল না, তাই না? তাহলে এখানে কিন্তু এই প্রান্ত বদল হয়েছে, এটাই হলো ক্রসিং ওভার। ও না, ওই যে বললাম যে একটা ছবি দেখালাম না, যে যদি দুই জায়গায় বদল না হয়, এক জায়গায় হয়, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। মানে কিছু কিছু ক্ষেত্রে দুই জায়গায় হয় না, হ্যাঁ, এক জায়গায় হয়, তাহলে 180 ডিগ্রি। পার্থক্যটা অনেকবার আসছে, দেখো ঢাকা বোর্ড 22 সাল, মাইটোসিস আর মিয়োসিসের পার্থক্য, ঢাকা বোর্ড 22 সাল। হ্যাঁ হ্যাঁ, এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। এই পার্থক্যটা 8টা করতে হবে, 8টা। হ্যাঁ, গ ঘয়ের জন্য, গ অথবা ঘ। ঢাকা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 23, 8টা লিখলে ফুল মার্ক পাবা। ঢাকা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 23 আর কুমিল্লা বোর্ড 21। ক্রোমোসোম আর জিনের পার্থক্য কখনো আসেনি, তারপরেও ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো, যে কোনো 3টা পড়ে রাখতে পারো। এখন 4 মিনিট সময় আছে, আমি এখন ফিডব্যাক নিব, যারা যারা পারবা তাদেরকে চকলেট দিব, ঠিক আছে? যারা যারা পারবা তাদেরকে চকলেট দেবো, সবার আগে হাত তুলবা, ঠিক আছে? সবার আগে হাত তুলবা, না লাগবে না। আচ্ছা, এবার হলো তোমরা হচ্ছে যারা যারা পারবা তারা তারা হাত তুলবা সবার আগে প্রথমে। ও আচ্ছা,